আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। 21 রাতে বিএনপি ফেব্রুয়ারিতেই সম্ভবত আন্দোলনে নামতে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে। একই সঙ্গে গণমানুষের যে নানান ধরনের সংকট রয়েছে সেগুলো উত্তরণে সরকারকে চাপ প্রয়োগের জন্য, পাশাপাশি নির্বাচনের দাবিতেও তারা এই আন্দোলনে নামতে যাচ্ছে, এমন খবর গণমাধ্যমে এসেছে, আমরাও জানতে পেরেছি। প্রশ্ন হচ্ছে যে কেন আন্দোলনে নামতে হচ্ছে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারের সময়? এটি ছাড়া কি আর কোনো গতি নেই, নাকি এটাই শেষ পথ? সেসব বিষয়ে আমরা কথা বলবো। আলোচনার জন্য আমাদের 21-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। রশিদুজ্জামান মিল্লাত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিশ্চয়ই বিএনপিকে আন্দোলনে নামতে হচ্ছে অনেক ভেবেচিন্তে, আমরা যতটুকু জানতে পেরেছি, এবং এটা দৃশ্যমান, কখনো নরম কখনো গরম। আপনাদের পক্ষ থেকে নানান ধরনের বক্তব্য আসছে নির্বাচনের দাবিতে। ওপেন ডিক্লারেশনটা হয়তো এখনো আসেনি, কী ধরনের কর্মসূচি আপনারা দিতে যাচ্ছেন একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে আমাকে 21 রাতে ডাকার জন্য। আমি আমার দর্শক ভাইদের ধন্যবাদ জানাই যারা দেখছেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের মানুষের প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি কথাগুলি বলছি। আপনি জানেন যে আমরা তো ফেসিস থেকে মুক্ত হলাম 5ই আগস্টে, এবং এরপরে থেকে আমরা আরম্ভ করেছিলাম যে এই সরকারকে আমরা সহায়তা দেব। বিএনপি বিশেষ করে বারবার বলেছে যে পূর্ণ সহযোগিতা আমাদের থেকে থাকবে, এবং আমরা সেইভাবেই প্রত্যেকটি ক্ষেত্রেই তাদেরকে সহযোগিতা করার জন্য ব্যস্ত ছিলাম, এবং এখনও আমাদের এই সহযোগিতা অব্যাহত রয়েছে। এখন আপনার প্রশ্ন যেটা, যে আমরা আন্দোলনে নামছি কেন, আন্দোলনে নামছি কিনা তার সঠিক আমাদের নির্দেশনা এখনো আসেনি, বাট অনেক লেখালেখি হচ্ছে যে বিএনপি আন্দোলনে আসছে। বিএনপি কেন আন্দোলন করবে? দেখেন, আমরা ডক্টর ইউনূস সরকার, তার যে গঠিত সরকার, ডক্টর ইউনূস একটা সমাদৃত ব্যক্তি। তার মান সম্মান ইজ্জত এটা দেশ মানে সারা পৃথিবীতেই একটা উজ্জ্বল নক্ষত্রের মতো কাজ করে। আমরা খুব প্রাউড ফিল করি তাকে নিয়ে। আপনারা জানেন যে বিগত সরকার, ফেসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার অসভ্য ভাষায় এই ডক্টর ইউনূসকে গালাগালি করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছে, বিদেশে অনেক কথা বলেছে, তারেক রহমান সম্বন্ধে অনেক অনেক বাজে বাজে অসভ্য কথা বলেছে, যেগুলি প্রমাণিত হয়েছে যে সত্য নয়। অসত্য ভাষণে তিনি এই কাজগুলি করেছেন। সেই জন্য আমরা মনে করি যে কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসকে যাতে খাটো করা না হয়, এবং তাকে যাতে একটা গ্লানি নিয়ে যেতে না হয় যে তিনি দেশ পরিচালনা করতে পারলেন না। সেই জন্য আমরা আন্দোলনটা, যেটা বলছেন আপনি, আন্দোলন করা এই অর্থ যে আমরা ডক্টর ইউনূসের সরকার যাতে একটা সুন্দরভাবে, অন্তপক্ষে তিনি যাতে তার সেই মান সম্মান ইজ্জত যেটা আছে সেটা নিয়েই সারা পৃথিবীতে সমাদৃত থাকেন, এবং খুব তাড়াতাড়ি এটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করেন। সেই ক্ষেত্রে আমরা হয়তো এই দাবি নিয়ে, আমরা ইলেকশনের দাবি নিয়ে হয়তো আন্দোলনে যেতে পারি। এবং এটা সত্যিকার অর্থে আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কত বেড়ে গেছে। তারপরে কিছুই তো সেটেল না, আনসেটেলড অবস্থায় সব কিছু চলছে। আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারছে না। এটা তো আমাদের কাজ না, আপনাদের সরকারের নাই। আমরা এই সরকারকে সাহায্য করতে চাই, কিন্তু এটা দেখা যাচ্ছে এখন এমন একটা অবস্থায় গেছে যে আমাদের ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন তাদের যে অবস্থা, তারা বেতন দিতে পারছে না, তারা নিজেদের কোম্পানি চালাতে পারছে না, এক্সপোর্ট হচ্ছে না ঠিক মতো, এক্সপোর্ট যদিও হচ্ছে কিছু কিছু, ইম্পোর্ট করা যাচ্ছে না, টাকা নাই, বাংলাদেশ ব্যাংকের অবস্থা খারাপ, বা বাংলাদেশ ব্যাংকগুলির অবস্থা খারাপ। এই সমস্ত নিয়ে সবগুলো সেটেল করার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। সেই রাজনৈতিক সরকার যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমার মনে হয় এই যে ইস্যুসগুলি আছে এটা কিছুটা হলেও নিরসন হবে। তারপরে আস্তে আস্তে সংস্কার করে, আপনার বেসিক কিছু সংস্কারের কথা আমরা বলেছি, ন্যূনতম সংস্কার করে যদি তিনি নির্বাচন দেন, দিয়ে যদি একটা রাজনৈতিক সরকারের হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করে যেতে পারেন, তাহলেই তার সাফল্য দেখা যাবে এবং মেটাতে পারবেন, এটা আমরা আশা করি। এবং এই কারণেই হয়তো আমরা নির্বাচনের কারণে আন্দোলনে যেতে পারি।
সাংবাদিক আশরাফ কাইস স্যার, নির্বাচনের দাবিতে আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে বিএনপি, কেন বাধ্য হওয়া লাগলো? বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল যে সন্দেহটি পোষণ করছে নির্বাচন যথাসময়ে হবে কিনা, যথাসময়ে মানে তারা এক্সপেক্ট করছে দ্রুত, কিন্তু সেটির কোনো লক্ষণ কি আমরা দেখছি যার কারণে বিএনপি বাধ্য হচ্ছে আন্দোলনে যেতে বা চাপ প্রয়োগ করতে? প্রথমত বলি যে আন্দোলন বললে আমাদের কাছে যে মেসেজটি আসে, যে বার্তাটি আসে, এটি কিন্তু খুব বেশি সঠিক বার্তা না। কেননা অতীতে আমরা কি দেখেছি, যে সরকারটি বেপরোয়া ছিল, স্বৈরাচার ছিল, যে কেউ মাঠে নামতো, ফুটপাতে দাঁড়াতো, মানববন্ধন করত, তার উপরেই চড়াও হতো। ফলে গত 15 বছর কিন্তু আমরা সুস্থ রাজনীতি করতে মানে বিরোধী দলকে দেখিনি, কেননা করতে পারছিল না, সরকারি দলও করেনি, কারণ তারা খুব কৌশলে আমাদের রাজনীতিটাকেই বিরাজনীতিকরণ করেছে, মেরে ফেলেছে। এখন দেখুন, এটি আমরা জানি যে প্রফেসর ইউনূসের সরকার সব দলমত মানুষের সমর্থন নিয়ে সরকারে আছেন, কিন্তু কিছু কিছু ইস্যু আছে, সরকারকে যদি আপনি সহযোগিতাও করেন আপনাকে চাপ প্রয়োগ করতে হবে। কেননা সরকারের ভেতরে অনেক এলিমেন্ট আছে, তারা অনেক সময় জনদুর্ভোগের পক্ষের মানুষ না, তারা অনেক সময় রাজনৈতিক দলগুলো যেভাবে নৈতিক বা যৌক্তিক দাবি তুলতে পারে সেই জায়গায় তারা সহযোগিতা করে না। বিএনপিকে আমরা দেখেছি গত 6 মাস ধরে সরকারকে কিন্তু দারুণভাবে সহযোগিতা করেছে, এমনকি মুখে এক কথা বলেছে ভিতরে এক কাজ করেছে এমনটিও দেখিনি। বড় একটি দল হিসাবে এবং নির্বাচনমুখী দল, যে 15 বছর নির্বাচনের বাইরে, তার কিন্তু একটা আকুতি থাকবে দ্রুত নির্বাচন করে জনগণের সমর্থিত সরকার হিসাবে ক্ষমতায় যাওয়ার, এবং আপনি বুঝতেই পারছেন নির্বাচন হলে তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু সরকারের ভেতরে আমরা এক ধরনের দোদুল্যমানতা দেখছি। দোদুল্যমানতা কোন অর্থে? তারা সংস্কার বলে যে কাজটি করতে চাচ্ছেন সেটি কিন্তু জরুরি, আমরা কেউ কিন্তু তার বিরোধী না, কিন্তু সংস্কার তো একটি চিরায়ত প্রক্রিয়া, সেটি তো আপনি অনেক দিন ধরেও করতে পারবেন। কোন কোন সংস্কার আছে আপনার খোল নলচে বদলে ফেলতে হবে। ধরুন পুলিশের সংস্কার, এই পুলিশের সন্ত্রাসী কর্মকাণ্ডের যে বর্ণনা আমরা প্রতিদিন দেখি, শুধু জুলাই আগস্ট না, 15 বছর ধরে, ধরেন আজকেও আপনাকে হিউম্যান রাইটস ওয়াচ মানে লোমহর্ষক সব তথ্য প্রকাশ করছে। শেখ হাসিনা জেনারেল আজমিকে কিভাবে মেরে ফেলতে চেয়েছিলেন সর্বশেষ আমরা দেখলাম। কাজেই পুলিশকে তো আপনার দারুণ সংস্কারের মধ্যে আনতে হবে, যাতে একজন পার্টিজান সদস্য, একজন খুনি, একজন সন্ত্রাসীও যেন যে বাহিনীতে না থাকে। কাজেই সংস্কারটি অনেক দীর্ঘমেয়াদী হবে, কিন্তু আমাদের তো আকুতি হচ্ছে একটি নির্বাচিত সরকার দেখা, এবং সেটি কিন্তু আপনি এত দীর্ঘমেয়াদে মানে আটকে রাখতে পারবেন না। বিএনপিকে আমরা অতীতে খুব বেশি দেখিনি, যেটি নিয়ে আমরা সমালোচনাও করেছি, যে জনদুর্ভোগের বিষয়গুলো, যে শুধুমাত্র নির্বাচন বা ক্ষমতা কেন্দ্রিক আন্দোলন না, জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে বিএনপি যেন সরব থাকে। দেখুন, একটা বড় হচ্ছে সরকারগুলো প্রায় বলে থাকে সিন্ডিকেট হয়েছে, রাস্তায় চাঁদাবাজি হয়, রাজনৈতিক দলের লোকরা চাঁদাবাজি করেন, পুলিশ করেন, এই কারণে যেই সবজি আপনার 5 গুণ বেড়ে যায় ঢাকা শহরে আসতে, বা 10 গুণ বেড়ে যায়। কাজে বিএনপির একটি দায়ও রয়েছে যে তাদের সংগঠনের লোকরা এই কাজে যুক্ত কিনা, চাঁদাবাজিতে যুক্ত কিনা, এটি দেখা। আরও একটি দায় রয়েছে যে সরকারকে পরামর্শ দেওয়া এবং চাপ দেওয়া, যে আপনি বাজার নিয়ন্ত্রণ করেন, সিন্ডিকেট ভেঙে দেন। দেখুন, যেই ব্যবসায়ীদেরকে আমরা শেখ হাসিনাকে তোয়াজ করতে দেখেছি, তাদের তো এখন পালিয়ে যাওয়ার কথা অথবা আপনার সুস্থ অবস্থায় থাকার কথা না, কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি আবার সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কাজেই বিএনপির মতো একটি দলকে আমি আন্দোলনটাকে পজিটিভ অর্থে, ইতিবাচক অর্থে দেখছি। এটি সরকারকে থ্রেট করছে, চাপের মুখে ফেলছে, ব্যাপারটা ওরকম না। তবে নির্বাচন ইস্যুতে সরকারকে আমার ধারণা কিছুটা চাপের মধ্যে রাখতেই হবে, কেননা সরকারের ভেতরে কিছু মানুষজনকে আমাদের মনে হচ্ছে। কিন্তু কেন এই চাপের মুখে সরকারকে পড়তে হচ্ছে? সংস্কারের বিষয়টি যদি উল্লেখ করেন, মিনিমাম সংস্কার তো সবাই চাইছে, আপনি যেটা বললেন, তো মিনিমাম সংস্কার সবাই চাইছে, সবাই তো আর খারাপ চাইছে না, তাহলে সরকার কেন পুরো সংস্কার করেই? এই মিনিমামের সংজ্ঞা নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে। দেখুন, এগুলো অনেক ডিপ্লোম্যাটিক ওয়ার্ড, মিনিমাম সংস্কার, যৌক্তিক সময়ে নির্বাচন, শেষ পর্যন্ত তলানিতে কি থাকলো? আমরা তিনজনই কিন্তু একমত হব না মিনিমাম সংস্কারটা কি। আমাদের একটা ওয়েল ডিফাইন্ড আউটলাইন থাকতে হবে, নির্বাচন করার জন্য আপনার যা যা সংস্কার দরকার। দেখুন, বাংলাদেশে নির্বাচন করতে হলে আপনার প্রশাসনের সংস্কার দরকার, পুলিশের দরকার, নির্বাচনী পরিবেশের দরকার, আরপিওর দরকার, আপনার ভোটার তালিকার দরকার। এটি কিন্তু অনেক কাজ। আমরা যদি ওই জায়গায় সন্তুষ্ট হই যে এই 5টি বা 6টি বা 8টি কাজ করেই
আমরা নির্বাচনটি দিতে চাই, আপনাকে কিন্তু এখনই প্রস্তুত হতে হবে। আমার মতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, মিনিমাম সংস্কার করেও। আরও একটা কারণে নির্বাচিত সরকার আমরা চাচ্ছি, কেননা আপনি আওয়ামী লীগকে দেখতে পেয়েছেন রক্ত খাওয়া মশার মতো আবার উঠে দাঁড়াচ্ছে এরোসলের মাত্রা কমে যাওয়ার কারণে। কাজেই তারা উঠে দাঁড়াচ্ছে। প্রতিবেশী ভারতকে আমরা এখন ওই ভূমিকায় দেখছি। ডোনাল্ড ট্রাম্প বলে একটা অদ্ভুত লোক আমাদেরকে থ্রেট করবে বলে ভারত জানিয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি একটি নির্বাচিত সরকার থাকলে দেশে যেরকম বিনিয়োগের পরিবেশ তৈরি হবে, অর্থনীতির চাকা ঘুরবে, তেমন রাজনৈতিক স্থিতি আসবে এবং সরকারটিকে অনেকভাবে আমাদের মনে হবে স্টেবল। আরও একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধীরা যারা জাতীয় নাগরিক কমিটি করেছে, তারা তো একটি রাজনৈতিক শক্তি হতে চায় এবং আমি কিন্তু তাদের সাধুবাদ জানাই। আমি তো রাজনীতি বিজ্ঞানের ছাত্র, যত মত পথ মানুষ আসে, কিন্তু তাদের মতলব কি এবং তারা কোন প্রক্রিয়ায় হতে চান এটি নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। দেখুন, ক্ষমতার সুবিধা নিয়ে রাজনৈতিক দলগুলোর ইতিহাস, এরা তো প্রায় ইতিহাসের কথা বলে, তারা যে নিশ্চয়ই ইতিহাস জানে, সেটি কিন্তু ভালো ভবিষ্যতের লক্ষণ না। কাজেই তাদেরকে ঠিক যেভাবে অভ্যুত্থানটিকে তারা নেতৃত্ব দিয়েছে, সংগঠিত করেছে, সেইভাবে তাদের রাজনীতির চর্চায় আসতে হবে। এখন কোন কারো যদি মনে হয়, আপত্তিটা কোথায় তাহলে? তাদের রাজনৈতিক শক্তি হিসেবে দানা বেঁধে ওঠার আগে নির্বাচন হবে না, এরকম একটি আভাস তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে কাউকে ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান হয়নি। দেখেন, তাদের এইসব কথার সাথে কিন্তু আমরা নৈতিকভাবে এইগুলো কিন্তু খুব আপত্তিকর শব্দ। দেখুন, কে জালিম কে জালিম না তার কাজ দিয়ে প্রমাণ হবে। আমি একটা কথা বলি, আমাদের প্রায় সব সরকারই অনেক অগণতান্ত্রিক আচরণ করে, কিন্তু সর্বশেষটার দিকে তাকালে আমাদের মনে হয় অতীতের গুলো অত্যন্ত গৌণ ছিল। আমি একটু জামিল্লাহ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব সেটা প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন, কিন্তু সাথে আবার একটু বাড়তি যোগ করেছেন যে 26-এর প্রথমার্ধে, আবার শুনছি যে মাঝামাঝি। যাই হোক, এগুলো নিয়ে একটু ধোঁয়াশা আছে। এই কারণেই কি আপনাদের সন্দেহটা বেশি, নাকি আপনারা জুনের মধ্যেই নির্বাচন, 6 মাসের মধ্যেই নির্বাচন চান? বিষয়টি এরকম। আমি তার আগে ওনার কথার প্রেক্ষিতে কিছু কথা বলে উত্তরগুলি দিই। আপনার দেখেন, 17 বছর ধরে তো আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন কেন করতে হবে? 17 বছর তো আন্দোলনই আছি আমরা। এখন আন্দোলনের প্রেক্ষিতেই একটা যৌথভাবে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সমর্থ হয়েছি এবং এটার প্রধান দেখেন, আপনার যদি খুব ভালোভাবে ক্যালকুলেট করেন, আশরাফ ভাই তো এগুলি নিয়ে খুব অ্যানালাইসিস করেন এবং সুন্দর কথা বলেন। দেখেন, 8 দফা ছিল কিন্তু ছাত্রদের, 9 দফা, 8 দফা, আচ্ছা, প্রথমে 8 দফা, যেটিকে অপতথ্যমন্ত্রী 7 দফা বলেছিল, একটি দফা কমিয়ে 8 দফা বলেছিলেন। 8 দফা ছিল। 8 দফায় একে একে যখন রাজাকারের বাচ্চা বলার পর উত্তাল হলো, তখন আস্তে আস্তে এটাকে নিরসন করার জন্য বিভিন্নভাবে সকল দাবি সরকার, আমি শর্ট করে বলছি, সকল দাবি কিন্তু সরকার মেনে নিয়েছে। 9 দফাটা কি ছিল? 9th দফাটা ছিল 1 দফা, সরকারকে নামাতে হবে। সরকার, তুই কবে যাবি? এবং এই 1 দফাটা কার? এই 1 দফাটা আমরা কিন্তু মানে এই প্রতিনিয়ত এই 15 বছরে যে আমাদের মানে যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু আমরা বলে আসছি। বিশেষ করে 18 নির্বাচনের পরে আমাদের একটা স্লোগান ছিল, এটা রাজনৈতিক স্লোগান এরকম হয় আর কি, আমাদের 1 দফা 1 দাবি, হাসিনা তুই কবে যাবি। এই যে একটা উত্তাল সারা বাংলাদেশ এটা ছিল, এই 1 দফা দাবি যখন মানে ছাত্ররাও যখন আমাদের সঙ্গে এই কথাটা বললো, উচ্চারণ করলো, তখনই কিন্তু 18-19 থেকে কিন্তু অন্যরকম অবস্থা হলো। সারা বাংলাদেশের মানুষ একাত্মতা ঘোষণা করলো যে জাতীয়তাবাদী দল যে দফাটি নিয়ে এতদিন আন্দোলন করেছে, এই দফার সঙ্গে ছাত্রদের মিল রয়েছে, অতএব আমরা সম্মিলিতভাবে এই 1 দফা দাবিতে আমরা নেমে যাব। এবং তখনই কিন্তু এই গণ অভ্যুত্থান, বিশ্বে খুব কম নজির আছে এরকম গণ অভ্যুত্থান হওয়ার, এই সবাই মিলে সব দিক থেকে সারা বাংলাদেশ থেকে মানুষ পিঁপড়ার মতো এসে এই গণ অভ্যুত্থানটা ঘটালো। কিন্তু ছাত্রদের কৃতিত্ব রয়েছে, আমরাও তাদের ক্রেডিবিলিটি স্মরণ করতে চাই, কিন্তু তারা তো আজও বলেছে, মানে বুধবার একটি প্রোগ্রামে সার্জিস আলম, অন্যতম সমন্বয়ক, তিনি বলেছেন যে তারা যদি না থাকতো তাহলে শেখ হাসিনা বা স্বৈরাচার সরকারকে 10 বছরেও সরানো যেত না। সেটা বলতেই পারে, সেটা যে কেউ বলতে পারে। মানে আপনার তো আপনার কি মনে হয় সেটা সারা বাংলাদেশের যদি একত্রিত না হতো এটা হতো? আর আমরা ছাত্রদের যে মানে যেভাবে আমরা সাহায্য করেছি এটা আমরা জানি, ওরাও জানে, কিছু কিছু সমন্বয়ক এক পর্যায়ে তো সবাই সমন্বয়ক হয়ে গেল, যে আমরা সবাই সমন্বয়ক। তারপরে আমাদের এই যে ছাত্র জনতা, রাজনৈতিক দল, এমনকি সৈনিকরা যদি মানে কেউ না কেউ এখান থেকে বিট্রে করতো, তাহলে কি এটা সম্ভব হতো না?
সবাই মিলে একত্রিত মিলে কিন্তু আমরা এবং আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তারা সবাই মিলে একসঙ্গে কিন্তু আমরা কাজটা করেছি। এটা একক কৃতিত্ব নেওয়াটা একটা বোকামি ছাড়া কিছু নয়। আমরা কিন্তু সবসময় বলি ছাত্রদের ভূমিকা অগ্রণী ছিল এবং তারা শুরু করেছে, আমরা এর সঙ্গে যোগ হয়েছি এবং একসঙ্গে কিন্তু সবাই মিলেই এই সরকারকে পতন ঘটিয়েছি। এবং এই যে নতুন গণতান্ত্রিক একটা ফ্যাসিস্টকে সরিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গঠনের জন্য বা প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলনের মানে বিএনপি এবং যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গে ছিল তাদের যে অগ্রণী ভূমিকা, এটাকে যারা অস্বীকার করবে তারা আমার মনে হয় এটা ভুল পথে হাঁটবে। আর সরকারকে পরামর্শ দেওয়া, যে আপনি বললেন একটু আগে যে পরামর্শ দেওয়া হচ্ছে কিনা, প্রতিনিয়ত সরকারকে পরামর্শ দেওয়া হচ্ছে। এবং নির্বাচন কমিশনের ব্যাপারে যে কথাটি আশরাফ ভাই বললেন, নির্বাচন কমিশনের ভোটার তালিকা যদি আপডেট করে সেটা খুব বেশি সময় লাগার কথা না, কারণ ভোটার তালিকা করা আছে। এই নির্বাচনের 7ই জানুয়ারি নির্বাচনের পরেও কিন্তু একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনটি ওই যে আপনার উপজেলা পরিষদের নির্বাচন, সেখানেও আপডেট আছে। এবং সেখানে শুধু দেখতে হবে যে যারা এই ভোটার তালিকায় মৃত্যুবরণ করেছে কারা, তাদেরকে নামটা কেটে দেওয়া, আর ইনক্লুশন যারা হবে ভুয়া ভোটারগুলি বাদ দেওয়া, মৃত্যুবরণ করেছে এই ভোটারগুলি বাদ দেওয়া, এবং আপনার এর সঙ্গে যারা নতুন এই বছরে ভোটার তালিকায় যুক্ত হবে প্রায় বোধহয় 17 লক্ষ বা 18 লক্ষ, তাদেরকে যোগ করা। এই কাজটি নির্বাচন কমিশনের জন্য করা, এখন ডাটাবেস করা আছে সবকিছু। একসঙ্গে প্রত্যেক নির্বাচনী এলাকায় কিন্তু নির্বাচনী অফিসার আছে, এবং তারা যদি সমন্বিতভাবে কাজগুলি শুরু করেছে ইতিমধ্যে আমি শুনেছি তারা, তাহলে এটা 1 থেকে 1.5 মাসের কাজ। এই ভোটার তালিকা আপডেট করে এটা নির্বাচন কমিশনে পাঠাবে, এবং সেটার আপনার নির্বাচন কমিশনের ভোটার তালিকা যদি সঠিকভাবে প্রণীত হয়, তারপরে কিছু সংস্কার যেগুলি করতে চান, ন্যূনতম সংস্কার বলতে যেটা বোঝায় যে প্রধানমন্ত্রী এবং আমাদের প্রেসিডেন্টের যে ক্ষমতার ভারসাম্যতা, তারপরে রাজনৈতিক সরকারই করবে না, এগুলি ওনারা সাজেশন দিয়ে যেতে পারেন, যে এগুলি আপনারা আসলে পরে আপনারা আপনাদের পার্লামেন্টে এগুলো মানে রেটিফাই করা নট অনলি দ্যাট, রেটিফাই তো আপনি এই সরকারকেও করতে হবে। আপনার একটা বিষয় আছে, কিন্তু এই সরকার যে এরকম করছে, আর ছেলেপেলেরা আমাদের স্নেহের পাত্র অবশ্যই, তারা যে এরকম করছে তারা তো বুঝে না এগুলি। এই যে সরকারটি আছে, এই সরকারটা কি বৈধ নয়, কিন্তু সরকার আমরা সকলেই সমর্থন দিয়েছি, সারা বাংলাদেশের লোক সমর্থন দিয়েছে, তার মানে একটা বৈধতা দেওয়া হবে বলেই আমরা সমর্থন দিয়েছি। কোথায় দিতে হবে? এটা রেটিফাই করতে হবে নেক্সট পার্লামেন্টে যদি আপনি রেটিফাই না করেন, তাহলে এই সরকারটিকে অবৈধ সরকার হিসেবে গণ্য হবে, এবং গণ্য হলে পরে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে রাষ্ট্রদ্রোহিতার। তো সেটা তো আমরা মানে সেই দিকে তো মানে আমরা কোনো চিন্তাই আমরা রাখতে চাই না এবং রাখবও না। আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। আমরা চাই এই সরকার সুন্দর একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন দিবে, যে ভোটের অধিকারের জন্য মানুষ আকুতি করছে। 17 বছর থেকে ভোট দিতে পারে না, তারা মালিক দেশের, ভোট দিতে পারে না, তারা ভোট প্রদানের জন্য আগ্রহী। এই জন্য ভোটের একটা ব্যবস্থা যদি তারা করে, এবং করে তাদের একটা নির্বাচিত জনগণ সরকারের কাছে সেটা হস্তান্তর করলে পরে তারা গিয়ে এই সরকারকে রেটিফাই করবে, এবং সম্ভাব্য যতগুলি সংস্কার তারা বলবেন, যে এই সংস্কারগুলি কমিশন যেগুলি আপনার ইতিমধ্যেই আপনার সুপারিশ করেছে, সেগুলিকে নিয়ে সংসদে আলোচনা করে সেগুলিকে বাস্তবায়ন করা। সেই সঙ্গে আমি একটা কথা মানে আপনাকে বলতে চাই, যে 31 দফা সংস্কার কিন্তু আমরা একটা প্রণয়ন করেছি, এটা 2 বছর আগে, 2.5 বছর আগে, এবং এই 31 দফার মধ্যেই কিন্তু এই সংস্কারগুলি আছে। আসলে এই খুঁজলেই পাওয়া যাবে যে সবগুলি সংস্কার 31 দফার মধ্যেই আছে। অতএব আমরা যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটা অঙ্গীকারাবদ্ধ যে আমরা পর্যায়ক্রমে 31 দফাটাই আমরা বাস্তবায়ন করব। বিষয়টা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করে আসছে, আমরাও দেখছি, অবশ্যই এটা দৃশ্যমান। কিন্তু সরকারের কোনো উপদেষ্টা তো বলছে যে সরকারকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো কাজ করছে, এবং আন্দোলনে যদি বিএনপিকে নামতে হয়, সেটিকে আবার তারা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করবে কিনা,
যে এই দেখো আমাদেরকে ব্যর্থ করার চেষ্টা করছে? আমার মনে হয় সেই সুযোগ কম, কেননা বিএনপি আজ অবধি বলছে যে এটি আমাদের সমর্থিত সরকার, এবং তারেক রহমান থেকে শুরু করে বিএনপির মূল নেতৃত্বের সবাইকেই কিন্তু আমরা একই কথা বলতে শুনছি যে সরকারকে সহযোগিতা করতে হবে, যৌক্তিক সময় দিতে হবে। তবে সংগঠন হিসাবে বিএনপি আসলে তো 15 বছর আপনার ক্ষমতা কেন্দ্রের বাইরে, এমনকি সুস্থ রাজনৈতিক চর্চা থেকে বাইরে। নেতারা তো অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন, দেশে লক্ষ লক্ষ মামলা হয়েছে, কর্মীরা গ্রেফতার হয়েছেন। তাদেরকেও তো রাজনৈতিক সংস্কারটি করতে হবে। দল হিসাবে বিএনপির নিজেরও কিন্তু অনেক কাজ রয়েছে, যে আপনি যদি ভোটটি আগামী ডিসেম্বরে হয়, আপনি জনগণের কাছে কি রাজনীতি নিয়ে যাচ্ছেন। কেননা 5ই আগস্ট কিন্তু আমাদেরকে শুধু হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে তা না, একটি প্রচলিত গদবাঁধা কালো রাজনীতিকেও কিন্তু বিদায় করেছে। সেই কালো রাজনীতির হয়তো সবচেয়ে খারাপ প্রকাশটি ছিল গত শেখ হাসিনার শাসনটি। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলে যে অগণতান্ত্রিক চর্চা আছে, ব্যক্তি পূজা আছে, এক ব্যক্তির সর্বময় ক্ষমতাময়ী হয়ে ওঠার যে ব্যাপারটি আছে, কাজেই বিএনপিকেও কিন্তু 31 দফা আমরা অনেকবার শুনি। 31 দফা অফকোর্স অনেক ভালো, এবং আমরা সেই সময় গুরুত্ব দিতে পারিনি, রাজনৈতিক আবহাওয়া ওরকম ছিল না, কিন্তু সেটিকেও চ্যালেঞ্জ করার সুযোগ আছে। ওটি তো 5ই আগস্টের আগে করা। আর 31 দফা লাগবে না, আপনি 8 থেকে 10টি দফা ফান্ডামেন্টালি, আমি কিন্তু বারবার বলি, গত 5ই আগস্ট থেকে বলছি, তারেক রহমানের কথাবার্তা, তার যে ম্যাচুরিটি, তার যে কনসিস্টেন্সি, সেটা আমাকে কিন্তু অনেকভাবে আশাবাদী করে। তিনি এখন পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্বের একজন, যিনি একই কথা বলছেন। আপনি যে মৌলিক সংস্কারগুলোর আমরা দাবি করি, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকবে না, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে সংযোজিত হবে, এবং 70 অনুচ্ছেদ নিয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে, অর্থ বিল ছাড়া আপনি যেন অন্যান্য বিষয়ে দলের বিরুদ্ধে মত দিতে পারেন। দেখুন, এইগুলো হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মৌলিক বিশেষণ। সেই জায়গাগুলোতে কিন্তু উনি আগ বাড়িয়ে, কোনো চাপের মুখে না, কোনো দাবি দেওয়ার মুখে না, উনি কিন্তু নিজের থেকেই বলছেন। কাজেই কোনো বড় দলের মূল নেতা যখন এগুলোতে ঐক্যমত্য তৈরি করেন, এমনকি উনি জাতীয় সরকারের কথা বলছেন ক্ষমতায় গেলে, সেই ক্ষেত্রে কিন্তু সরকারের কাজটি অনেকখানি সহজ। তাকে এখন যেটি করতে হবে, তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে একটি ক্রেডিবল নির্বাচন করতে হবে। দেখুন, আমাদের ভোটার তালিকা শুনলেই আমার আওয়ামী লীগ আমলের কথা মনে পড়ে, যে কি না কি করে রেখেছে। কারণ দেখেন, একটা কুশাসন তো অনেক কিছু করে। আমি নিশ্চিত জানি নির্বাচনী কাঠামোতেও, নির্বাচনী ব্যবস্থাপনা বা ইকোসিস্টেমেও তাদের অনেক কুমতলব ছিল, বদমতলব ছিল। অতএব ভোটার তালিকাকে জনগণের কাছে যতটা ট্রান্সপারেন্ট করা যায়, এবং মিল্লাত ভাই যেমনটি বলছিলেন যে ইনক্লুশন করা, নতুনদেরকে, যারা মারা গেছেন, যারা ভুয়া ছিলেন, এগুলো বাদ দেওয়া, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ভোটের সময় আমরা কি একটা মডেল প্রশাসন দাঁড় করাতে পারি। এই যে অ্যাডমিনিস্ট্রেশনের লোকগুলো যারা 3টি খারাপ নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে, তাদেরকে কিন্তু আমরা চিনি। তারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, তারা বিভাগীয় কমিশনার ছিলেন, সচিব ছিলেন, এই ছিলেন। এদের সামনে আপনাকে একটা মেসেজ দিতে হবে যে আগামীতে কেউ যেন ওই চরিত্র হয়ে ওঠার চেষ্টা না করে, সেটা বিএনপি ক্ষমতায় থাক, অন্য যে কেউ ক্ষমতায় থাক। কাজে আমাদের আগামী নির্বাচনটি কিন্তু আপনার শুধুমাত্র একটি অ্যাডমিনিস্ট্রেটিভ নির্বাচন না, গুণগত মানে আগের 4টি নির্বাচনকে ভুলিয়ে দেওয়ার একটি নির্বাচন। তাই তো এই জায়গাটাতে সরকারকে আমার মনে হয় দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। এখন আমি কিন্তু মনে করি একটি ভালো নির্বাচন করতে আপনার 6 মাসের বেশি সময় লাগার কথা না। তবে আমরা কেন শীতের কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে, ভোটের কালচারে উইন্টার ইজ এ বেটার টাইম, যেটা সেটি করলে তো আবার 2026 হিসাবে যদি করা হয়, 2026 দেখে গেলে তো আবার মার্চ এপ্রিল মে। আমার কাছে কিন্তু 2026 প্রধান উপদেষ্টার যে সময়কাল, জুনের দিকে করা বা এপ্রিল মের দিকে করা, আমার কাছে খুব ভালো মৌসুম মনে হয় না। তখন গরমও থাকে, তখন বর্ষা শুরু হয়ে যায়। উনি হয়তো ওইটি না ভেবে বলেছেন। উনি কিন্তু, আমি এখনো বিশ্বাস করি প্রফেসর ইউনূস অত্যন্ত নিরপেক্ষভাবে সংস্কারটিকে বাস্তবায়ন করতে চান। তার পরিষদে অনেকের ব্যাপারে অনেক কথা আছে, তার ব্যাপারে কিন্তু নাই। কাজে উনি হয়তো সংস্কারের মাত্রা দিয়েও ব্যাপারটিকে দেখতে চেয়েছেন। কারণ উনি যেহেতু এখন সরকার চালাচ্ছেন, উনি আমাদের চেয়ে কিন্তু ভালো বুঝতে পারছেন সরকার চালাতে গিয়ে তার কোন প্রতিকূলতা পার হতে হচ্ছে। আপনি ভাবতে পারেন 90% পুরনো প্রশাসনের কর্মকর্তাকে দিয়ে আপনি একটি নতুন দেশ চালানোর চেষ্টা করছেন, 90% অপরাধী পুলিশ দিয়ে, সামরিক বাহিনী,
আপনি কি সংস্কার হয়েছে, র্যাবের মধ্যে কি সংস্কার হয়েছে। কাজে এইরকম একটি প্রশাসন যে উনি এখন পর্যন্ত চালিয়ে নিয়ে এসছেন, যেখানে ভারতের ব্যাপারে তার অবস্থান তো আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে গৌরব করার মতো একটা রাষ্ট্র সরকার প্রধানের অবস্থান, যেটি সত্যিকার অর্থে বিএনপির আমলে আমরা দেখিনি। বড় দলকে অনেক সময় নেগোসিয়েশন করতে হয়, প্রতিবেশী দেশের সাথে অনেকভাবে এক ধরনের যৌথ কাজের ভেতরে আবদ্ধ থাকতে হয়। কিন্তু প্রফেসর ইউনূস ইন্ডিয়ার ব্যাপারে আপনি দেখবেন খেয়াল করে, সম্মানের সাথে সমতার সাথে একটি প্রতিবেশীর সাথে কিভাবে কথা বলতে হয় এবং কিভাবে অধিকার আদায় করতে হয়, উনি এখন পর্যন্ত ওই জায়গাটিতে কনসিস্টেন্টলি একই কথা বলছেন। কাজে আমাদের কাছে মনে হচ্ছে যে উনি, আমার মনে হয়, সংস্কারের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। কিন্তু তাকে এটিও মাথায় রাখতে হবে, তার সরকার এর সাথে সাথে রাজনৈতিক দলগুলোর সমর্থন যদি না থাকে সেটি একটি দুর্বল সরকার। সংস্কার কাজগুলো কি সঠিক মতো চলছে? যে দুশ্চিন্তার বিষয় হচ্ছে সংস্কারটিকে আমরা যেই গতিতে আগাতে দেখতে চেয়েছিলাম, যতটা কঠোরতার ভেতরে আগাতে দেখতে চেয়েছিলাম, সেটি হচ্ছে না। আমার কিন্তু সংশয়টি ওখানেই। উনি হয়তো সময়কাল বেশি লাগবে মনে করছেন, কারণ উনি ওনার ভেতরের ইঞ্জিনের গতি দেখতে পাচ্ছেন। কিন্তু আপনাকে লোক বদলাতে হবে, আপনাকে পুরনো প্লেয়ারদেরকে রেটিং করে তাকে ধন্যবাদ দিতে হবে, আপনাকে নতুন তরুণ শক্তিকে উপদেষ্টা পরিষদে নিতে হবে, সরকারে নিতে হবে। আপনি দেখেন বাংলাদেশে শেখ হাসিনা বিদায় নিয়েছে, এরকম একটি ভয়ঙ্কর সুসংবাদের পরে আপনাকে অত্যন্ত ক্ষিপ্রগতির সরকার হতে হবে, কঠোর সরকার হতে হবে। ওই লোকগুলোর কিন্তু টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, অস্ত্রপাতি আছে, তারা কিন্তু আবার গুটি গুটি পায়ে সমাজে এগিয়ে আসার চেষ্টা করছেন। আমরা আলোচনা ফিরবে একটা ছোট্ট বিরতি পর। দর্শক ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি যে বিএনপি ফেব্রুয়ারি নাগাদ যে আন্দোলনে নামতে যাচ্ছে সেই বিষয়ে, কেন আন্দোলনে নামছে, কতটা বাধ্য হয়ে নামছে বা কী প্রয়োজন, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ আলোচনা উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিলাদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। রশিদুজ্জামান মিলাদ, আপনার কাছে আবার আসতে চাই। আপনারা আরও একটি বিষয় জানলাম যে প্রোক্লেমেশন নিয়ে যা হচ্ছিল সেটি আপনাদের কারণেই তাদেরকে থামানো সম্ভব হয়েছে, নইলে অবশ্যই বাংলাদেশে, যেটি একটু আগে বলছেন, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, মানে নতুন নির্বাচিত সরকার এলেও যদি রেটিফাই না করা হয়। কিন্তু তার আগেই এই বিতর্ক উঠতো যদি প্রোক্লেমেশনটা ঘোষণা উপস্থাপন করা হতো। সেই জায়গা থেকে আপনারা অনেক কৌশলী হয়ে বিষয়টি ধামাচাপা দিয়েছেন এবং আপনারা নিজেরা একটা ঘোষণাপত্র খসড়া তৈরি করছেন, সেটা প্রোক্লেমেশন না, ডিক্লারেশন, যেটা আমরা জানি। ডিক্লারেশনের বা কি প্রয়োজনীয়তা? আসলে দেখেন, আপনি তো ৭১-কে আপনি মাইনাস করে আপনি তো বাংলাদেশ বলতে পারবেন না। বাংলাদেশ ৭১ সনে স্বাধীন হয়েছে। এরপরে যা যা ঘটনা ঘটেছে আমরা সবাই জানি, এবং আপনার ৭৫ পর্যন্ত কি ঘটনা ঘটলো তাও জানি। তারপরে সমস্ত ঘটনাই আমাদের জানা, অতএব এগুলি নিয়ে আর বিশেষ ভাবে আলোচনার দরকার পড়ে না। প্রোক্লেমেশন বলতে তারা যেটা বোঝাচ্ছিল যে নতুন বাংলাদেশ হয়েছে, এটার একটা প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে, একটা নতুন সংবিধান করতে হবে, করতে হবে। এটা তো দেশ তো স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে ফেসিবাদের পতন হয়েছে, গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করার জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা যৌথভাবে আমাদের আন্দোলনের মাধ্যমেই সেটা সম্ভব হয়েছে। তো এখানে প্রোক্লেমেশনের কোনো দরকার নাই। এখন আপনি যেটা বললেন সেটা আমরা সুপারিশমালা দিয়েছি, ৬২টি সুপারিশমালা দিয়েছি যে এগুলো ডিক্লেয়ার করা যেতে পারে। সেগুলিও কাইন্ড অফ সংস্কার আর কি, যে এই জিনিসগুলো করলে পরে সকলকে নিয়ে, এবং এমনকি বাংলাদেশের মানে নিকট ভবিষ্যৎ থেকে আরম্ভ করে বেশ কিছুদিন যাতে আমাদের অন্তপক্ষে এই বিষয়গুলি নিয়ে আমরা সংস্কার আস্তে আস্তে করতে করতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে যে শুদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, এবং এই বাংলাদেশের কোনো যাতে দুর্নীতি বা ফেসিবাদ এগুলো জন্ম নিতে না পারে। এবং বিশেষ করে উনি যেটা বললেন আর কি, যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদেরও একটা মাইন্ডসেট যাতে তৈরি হয় যে এমনভাবে আমাদের দেশটা চালানো উচিত, এই দেশ আমাদের সকলের, এবং এইভাবেই যাতে চলে আর কি। সেই জন্যই কিন্তু আমরা
এই ইলেকশনটা চাচ্ছি খুব তাড়াতাড়ি, ইলেকশনে যে আমরা ক্ষমতায় আসতে চাচ্ছি বা আমরা যদি পরিচালনার ভার পাই আমরা এই করবো, এই কথা বলছি আমরা। দেখেন আমাদের 60 লক্ষ মামলা আছে এখনো, মামলাগুলি কিন্তু কিছু হয়নি এখনো। ফেব্রুয়ারি নাগাদ বোধহয় অনেক কিছু উইথড্র করবে। আপনার এগুলো সবগুলি ফেক মামলা কিন্তু। তো এই মামলাগুলি এখনো মাথায় নিয়ে ঘুরতেছে। দেখেন 6 মাস হয়ে গেছে অলরেডি। আর আপনার নামে কতটি আছে মামলা? জি, আপনার নামে কতটি না, আছে? আমাদের মোটামুটি শেষ হয়েছে। মানে আমাদের যে তৃণমূল পর্যায়ের যে যাকে তাকে করে ওই যে গণহারে যে মামলাগুলো দেওয়া হতো, গায়েবী মামলাগুলো দেওয়া হতো, এগুলি মানে প্রায় 60 লক্ষর মতো এখনো আছে আর কি। তো এগুলি তো শেষ করতে হবে, এগুলি শেষ করা। তারপরে আপনার এই সরকারের চ্যালেঞ্জ যেটা হবে আর কি সামনে, আমি যেটা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা কথা বলতে চাই, মার্চে আপনার এখনকার যে অবস্থা, গ্যাস, বিদ্যুতের যে অবস্থা হয়েছে, অনেকগুলি ধরেন বিদ্যুৎ প্ল্যান্টগুলি কাদের ছিল আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে আপনার গ্যাসের যে অবস্থা, সেগুলি নিয়ে আপনার এখনই লোডশেডিং শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি মার্চের মধ্যে গিয়ে তো লোডশেডিং প্রচন্ডভাবে শুরু হবে বলে মানে সন্দেহ করা যাচ্ছে। এবং তখন যদি আপনার মানুষজন নেমে আসে এবং এই সরকারের বিরুদ্ধে আপনার একটা অবস্থান গ্রহণ করে, তখন তো এটা থামানো খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমরা ইলেকশনটা জুন জুলাইয়ের মধ্যে চাই। এরকম একটা যদি ডিক্লারেশন এই সরকার থেকে আসে, মানুষ বুঝবে যে ঠিক আছে, কিছুদিন কষ্ট করছি আমরা, অ্যাটলিস্ট একটা জনগণের সরকার আসলে এগুলিকে অ্যাড্রেস করতে পারবে খুব ভালোভাবে। সেই জন্য আমরা এই সুপারিশ মালাগুলি এই সরকারকে দিচ্ছি। আপনার জুন জুলাই ইলেকশন যদি হয়, এটা কোনো যায় আসে না, কিন্তু জুন জুলাই আপনার কি হবে, এবারে ইলেকশনটার মাইন্ডসেট কিন্তু সবারই আছে যে স্বচ্ছ, নিরপেক্ষ এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সে প্রসঙ্গে আশরাফ ভাই যেটা বললেন যে ওই সমস্ত কর্মকর্তাগণ, সরকারি কর্মকর্তাগণ যাদের মাইন্ডসেট ওইরকম যে রাতের ভোট, দিনের ভোট রাতে আমরা দিয়ে দিব, তারপরে আমরা যে কটা আসন শেখ হাসিনা চাচ্ছে সেগুলিকে করে দিব, এই ধরনের মাইন্ডসেটটার থেকে আমার মনে হয় এবার বোধহয় কিছুটা সরে আসার সম্ভাবনা রয়েছে অনেকের। আবার যারা একেবারেই মানে এনরোলড হয়েছে এই কারণেই, তাদেরকে বাদ দিয়ে আপনারা নতুন করে খসড়া করে তাদেরকে নির্বাচনের পরিচালনার ভার দিবেন। এমনকি আপনার দেখেন প্রত্যেকটি নির্বাচনী এলাকায় আপনার সাধারণত পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার করা হয় শিক্ষকদের লিস্টগুলি করা হয়েছে কিভাবে, যে বিগত সরকারে আর কি, যে তার ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগ কিনা। আওয়ামী লীগের শিক্ষক হলে সে পোলিং অফিসার হতে পারবে, প্রিজাইডিং অফিসার হতে পারবে। এবার আমরা বলেছি যে এই আগের যে লিস্টগুলি রয়েছে সবগুলো লিস্ট তো আছে প্রত্যেকটি 300 কনস্টিটিউয়েন্সির, লিস্টগুলি সবগুলি বাদ দিবেন আপনারা, বাদ দিয়ে নতুন করে আপনারা নিরপেক্ষ লোককে আপনারা এই লিস্টগুলি করেন, শিক্ষকদের লিস্ট করে তাদেরকে দিয়ে নির্বাচনটা করা। তারা তো নির্বাচন অ্যাকচুয়ালি প্রিজাইডিং পোলিং অফিসাররা খুব ভালো ভূমিকা রাখে নির্বাচন বুথে, এবং সেখানে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য তারা খুবই একটা গুরুত্বপূর্ণ আপনি পার্ট হিসেবে ধরতে পারেন আর কি। এবং আমাদের যদি উনি যেটা বললেন যে আইন শৃঙ্খলার সেই পরিস্থিতি আছে কিনা, আমাদের পুলিশ এরকমভাবে রিফর্ম করে করা যাবে কিনা, সেটারও খুব বেশি প্রয়োজন কিন্তু পড়বে না। এবার আপনার যদি গ্রাম পুলিশ এবং চৌকিদার দিয়ে আপনি যদি দিতে পারেন, আর আর্মি টহল যদি থাকে, যেহেতু মাইন্ডসেট একবার হয়ে গেছে যে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন না করলে কি পরিণতি হয়, 5ই অগস্টে শেখ হাসিনার পতন দেখে যে আমাদের শিক্ষা হয়েছে, শিক্ষা হওয়া দরকার, যাদের শিক্ষা হয়নি তারা মানে আবার প্রবলেমে পড়বে। আর যাদের শিক্ষা হয়েছে, আমি মনে করি যে 99% মানুষের এই শিক্ষাটা হয়েছে। সো আমার মনে হয় নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব জুন জুলাই। আপনার যদি মার্চে ডিক্লারেশন দিয়ে দেয়, আপনার যে শিডিউলটা দিয়ে দেয় যে নির্বাচন কমিশন, যে আমরা প্রস্তুত রয়েছি, যেহেতু আপনার ইভিএমে ভোট হচ্ছে না, আপনার আর তো আর কোনো ঝামেলা থাকার কথা না, তাহলে আপনার জুন জুলাই নির্বাচন করে একটা সুষ্ঠু গণতান্ত্রিক সরকার আপনি পেতে পারেন। আশরাফ খান স্যার, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং ছাত্রদের মধ্যে একটা দূরত্ব, কেউ বলছেন মুখোমুখি, কেউ বলছেন যে আক্রমণ পাল্টা আক্রমণ। আপনার কি মনে হয় আসলে বিষয়টা তেমন?
আর যদি হয়ে থাকে তাহলে এই দ্বন্দ্ব সংঘাত মানে সন্দেহ কেন? বিষয়টি অত্যন্ত অপ্রয়োজনীয় এবং আমার কাছে অহেতুক মনে হয়েছে। আমার কোনো বৈষম্য বিরোধী নেতাকে মনে হচ্ছে হঠকারী হয়ে ওঠার চেষ্টা করেন প্রায়শই, এবং তাদের ইম্যাচুরিটি টের পাওয়া যায়। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আমি খুব সন্দিহান হয়ে পড়ি। দেখুন, কিন্তু গত কয়েক মাস আগেও তো আমরা যথেষ্ট পরিমাণ আমরা সম্ভাবনা দেখেছি এবং আমি আপনার এই অনুষ্ঠানে এসে অনেকবার বলেছি যে তাদের রাজনৈতিক শক্তি হয়ে উঠুক, তারা ভোটের বাক্সে তাদের মার্কা থাকুক এবং তারা কোনো জায়গায় নির্বাচিত হয়ে সংসদে আসুক, কথা বলুক, এই ফ্যাসিজম থেকে যেন ধীরে ধীরে দেশ বেরোতে পারে। আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি, ফ্যাসিজম থেকে কিন্তু পুরোপুরি মুক্ত হতে পারিনি। আর আমাদের প্রত্যেকের ভিতরে এক টুকরা শেখ হাসিনা ঢুকে গেছেন। কাজে আমাদের কিন্তু মনস্তাত্ত্বিক যে ফ্যাসিজম, সেখান থেকে বেরোতে হবে। আমাদেরকে আস্তে আস্তে শেখ হাসিনার মানে ছায়া থেকে তার যে আপনার ব্যাড স্পেল, সেটা থেকে আস্তে আস্তে বেরোতে হবে। মানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেন কোনো শেখ হাসিনার ছোঁয়া না থাকে বা ছায়া না থাকে। এখন আমি মনে করি বিএনপির সাথে স্টুডেন্ট নেতাদের যে এই বাহাস দেখতে পেলাম গত 2 সপ্তাহে, এটা একদম অপ্রয়োজনীয়। দেখুন, আপনি গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করলে সেটা আপনাকে কে রুখবে? এখন আমি কিন্তু একমত যে যখন 1971 নিয়ে বাংলাদেশে কোনো বিতর্ক নাই। 1971-এর চিহ্নিত শক্তি, যারা দেশপ্রেমিক, যারা যুদ্ধ করেছেন, যারা স্বাধীনতা বিরোধী, কারা রাজাকার, আলবদর, আল শামস ছিলেন, কারা জামাতে ইসলামী, এটি কিন্তু প্রমাণিত। এটি নতুন করে আবিষ্কার করার কিছু নাই। এই আন্দোলনে কারো ভূমিকার কারণে তাকে কি আমি ইতিহাসের তারই চরিত্র থেকে বাদ দিতে পারবো? কোনোভাবে বাদ দিতে পারবো না। আপনার মনে রাখতে হবে 2024-এর আগে 1990 সালেও কিন্তু আমরা একটি স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছিলাম। তার মানে কি প্রতি 10 বছর বা 20 বছর পর পর আমরা ফ্যাসিস্টকে বিদায় করবো আর বলবো দেশ আরেকবার স্বাধীন হয়েছে? তাহলে তো এই দেশের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। এটি এইসব বালখিল্যতা কিন্তু করা যাবে না। কাজেই আপনাকে ওই স্টুডেন্টদেরকে বুঝতে হবে, দেখুন তারা তাদের সাফল্যকে বড় করে দেখতে চায়। তারা জনগণের যে ভালোবাসা পেয়েছে, এর চেয়ে বড় কিছু আর তাদের জন্য নাই। তারা এখন কনভিন্সড হতে হবে যে তারা সবচেয়ে বড়টা পেয়ে গেছেন। এখন তারা যে কারসাজি করতে চাচ্ছেন, মানে কলকাঠি নাড়তে চাচ্ছেন, রাজনৈতিক ঘুঁটি হিসাবে ব্যবহৃত হতে চাচ্ছেন বা কাউকে ব্যবহার করতে চাচ্ছেন, এগুলো তাদেরকে খাটোই করবে, তাদেরকে আর বড় করবে না। রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার যদি হয় তাহলে পেছনে কি কোন বিশেষ কোনো শক্তি রয়েছে? আমার কাছে মনে হয় যে কোনো শক্তি যারা নির্বাচনী ব্যবস্থাপনায় বেরিয়ে আসতে পারবেন না, সরকার গঠন করতে পারবেন না, তাদের একটা খোয়াব জন্ম হয়েছে যে তারাও কি মৌল শক্তি হিসাবে আবির্ভূত হতে পারেন কিনা, তারা কি একটা জোট করতে পারেন কিনা, তারা কি বৈষম্য বিরোধীদেরকে সাথে নিতে পারেন কিনা, আওয়ামী লীগের ফেলে যাওয়া ভোটগুলো কোনোভাবে তাদের দিকে চ্যানেলাইজ করা যায় কিনা, কমিশনার কাউন্সিলরদের সাথে তারা কি একটা সখ্যতা করতে পারেন কিনা। এটিকে আমি নাম দিচ্ছি অপরাজনীতি, কারণ এটি আমার কাছে কোনো ইতিবাচক রাজনীতি না। দেখুন, বিএনপি 16 বছর ক্ষমতার বাইরে ছিল বা 18 বছর, তার একটা যৌক্তিক দাবি রয়েছে নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেওয়ার। এবং আমরা এই কথাটি আগেও বলতে চাই না, এটি নির্বাচনে মানুষ বিএনপিকে যদি বেছে নেয়, লেট ইট বি। কিন্তু বিএনপিকে আমি বাদ দিব ইকুয়েশন থেকে, ক্ষমতায় গ্রহণ করতে দিব না, বিতর্কিত করে ফেলবো, মুজিববাদের সাথে জিয়াবাদ বলে একটি নতুন তত্ত্ব আবিষ্কার করব, এগুলো অত্যন্ত অপ্রয়োজনীয় এবং এগুলো আমার ধারণা অপরাজনীতির প্রকাশ। দেখুন, আমাদের এই যে কেন এই সরকারটিকে দ্রুত নির্বাচন দিতে হবে, কারণ অনেক ধরনের শক্তিকে বা অপশক্তিকে আমরা দেখছি সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বাজারে এক ধরনের মজমা জমানোর চেষ্টা করছেন। কেউ টার্কিশ মডেল নিয়ে ভাবছেন, কেউ আপনার অন্যদের শক্তিকে নিয়ে রাজনীতি করে ক্ষমতায় আসা যায় কিনা, একটি উদার ইসলামিক বয়ান দাঁড় করিয়ে অনেক মানুষকে প্রতারিত করে, এর কোনোটাই কাজ করবে না। বাংলাদেশের মানুষ ধর্ম সম্পর্কে যথেষ্ট অবগত এবং এই ব্যাপারে রাজনীতি এবং ধর্মের পার্থক্য তারা করতে জানেন। ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয় এবং অতীতে এর প্রমাণ তারা বিভিন্ন নির্বাচনে দিয়েছেন এবং আমার ধারণা আগামীতেও দিবে। কিন্তু ক্ষতি যেটি হচ্ছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কারো আচরণ দেখে মানুষের মনে হচ্ছে তাহলে কি জঙ্গি শক্তি ক্ষমতায় চলে আসলো, তাহলে কি ধর্মান্ধরা ক্ষমতা নিয়ে নিচ্ছে, তাহলে কি স্বাধীনতা বিরোধীদেরকে আমরা ক্ষমতায় দেখতে পাবো। এগুলো করে তারা কোনো মানুষের মনে এক ধরনের ভয় ধরাচ্ছেন। ভয়টি হচ্ছে যে এই শক্তিকে আমরা চাই না। তাহলে আবার ওই শক্তি বলছে, পলাতকরা, যে আমরা কিন্তু পুরোপুরি পালিয়ে যাইনি, আমাদের বন্ধুরা মাঠে আছেন, আমরাও আসছি।
তাই তো সব মিলিয়ে কিন্তু একটি ঘোলাটে পরিবেশ তৈরি হচ্ছে। বিএনপিকে আমি বলবো যে দেখেন, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি যদি ওই অবস্থান না নিত, আপনি দেশকে আরো অস্থিতিশীল দেখতে পেতেন। এই যে আপনার প্রোক্লেমেশন অর ডিক্লারেশন ইস্যুতে বিএনপি যদি এই অবস্থান না নিত, আপনি আরো ভোলাটাইল দেখতে পেতেন। কাজেই শোনেন, 5 তারিখে আমরা যেটি করতে পারতাম সেটি 5 মাস পরে করতে পারবো না, এটি বাস্তবতা। কারো যদি মনে হয়ে থাকে যে আমাদের হাত থেকে বল ছুটে গেছে, ওটা ছুটে গেছে, ওই বল আরেকবার ধরে হাতে নিলেও আর লাভ হবে না। কাজে 5 তারিখে আপনি একটি গণ অভ্যুত্থানের সরকার করতে পারতেন, একটি বিপ্লবী সরকার করতে পারতেন, সংবিধানকে রহিত করতে পারতেন, রাষ্ট্রপতি বলে চুপ্পু বলে যে লোকটা তাকে আপনি বাদ দিতে পারতেন। সেগুলো ঘটনাটা ওইভাবে যায়নি। আধা বিপ্লবী আধা রেগুলার একটি সরকার আমাদের এখানে হয়েছে। কাজে এখন সমস্যা হচ্ছে যে এই সরকারটিকে তো আপনার বৈধতা দিতে হবে। কাজে এমন একটি পার্লামেন্ট লাগবে, এমন একটি সরকার লাগবে যে দায়িত্বশীল, সরকারটিকে বৈধতা দিবে এবং তার যতটুকু মানে কাজ তারা করেছেন ফ্যাসিজমকে বিদায় করতে, সেগুলোকে বৈধতা দিতে হবে। আমার মনে হয় ছাত্রদেরকে একটি জিনিস বুঝতে হবে, তারা একটি রাজনৈতিক শক্তি হবে। তারা ঠিক যেভাবে মানে আপনার জুলাইয়ের আগে ভাবতেন যে 15-20 বছর পরে তারাও একদিন ক্ষমতায় আসবেন, তাদেরকে এই অভ্যুত্থানের পরে আবার ওই স্বপ্নটি দেখতে হবে যে 15-20 বছর পরে আমরাও ক্ষমতায় নিতে, সুস্থ প্রক্রিয়ায়। আপনি এখন কলকাঠি নেড়ে কিছু উপদেষ্টার সাথে মিটিং টিটিং করে এই জায়গায় আগাতে গেলে এটা জিওপার্ডাইজড হয়ে যাবে এবং পাটাটনটি ভেঙে পড়বে। আমি ওনার সঙ্গে একেবারেই একমত যে সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে যাবে এবং তাতে করে আমাদের যে আশা আকাঙ্ক্ষা যে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ ফিরে পাবো, সেটা বিনষ্ট হতে পারে। সেই কারণেই কিন্তু আমরা আমাদের এই অব্যাহত প্রচেষ্টা এই সরকারের প্রতি যে তড়িৎ গতিতে আপনার সংস্কার করে একটা ইলেকশন আপনি দিয়ে দেন। এবং আপনি দেখেন ছাত্রদের একটা কথা বলেছেন যে পাল্টাপাল্টি ছাত্রদের যে বিষয়টি, আমাদের ছাত্র দল, সারা বাংলাদেশ ছাত্র দলের কতগুলি ছাত্র আছে? আপনারা এই 10 দিন আগে যে ছাত্র দলের যে একটা সমাবেশ হলো, আপনি সেগুলো তো 3-4 লাখ মিনিমাম। তো এখন এই রাজনীতিতে যদি ছাত্ররা মনে করে যে অন্যদের উপরে ভর করে একটা নাগরিক কমিটি করে তারপরে তারা অংশীদার হবে, এখানে তারা কিছু আসন চাচ্ছে, অমুককে কিছু আসন দিতে হবে, এটা তো ভাগাভাগির কোনো ব্যাপার না। এটা তাহলে তো আমরা সেই ফেসিস্ট আমলে চলে গেলাম, মানে যেটা কথা উঠেছিল আমরা একটু আগে অফ দ্য ইয়ার আমরা কথা বলেছি দুইজন, অনেকেই এরকম চাওয়ার চেষ্টা করছে। তো তাহলে তো আমরা হলাম ওই ফেসিস্ট সরকারের মতো আর কি, যে শেখ হাসিনার কাছে বললাম যে আমি জাতীয় পার্টি, আমাকে কিন্তু 20টা দিবেন আপা, আমাকে 30টা দেন, আমি কিন্তু জয়েন করতেছি। আওয়ামী লীগ সমর্থিত, আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত, জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত। তো ওই পর্যায়ে তো আমরা যেতে চাই না। আমরা অবশ্যই আশা করি ছাত্ররা একটা মেধাবী ছাত্ররা একটা সুস্থ রাজনীতিতে ফিরে আসুক, তারাও একটা দল গঠন করুক, তারাও ইলেকশনে পার্টিসিপেট করুক। এইবারই যে তাদেরকে ক্ষমতায় আসতে হবে বা এইবারই যে তাদেরকে একেবারে অনেকগুলি আসন পেতে হবে এমন কথা নয়। তারা রাজনীতি ইনক্লুশন হোক, যাতে করে একটা আস্তে আস্তে সমাজে এই ছাত্রদের মেধা বুদ্ধি আপনার দিয়ে এই দেশটার জন্য যারা চিন্তা করছে আস্তে আস্তে উঠে এসে এক পর্যায়ে তারাও দেশ শাসন করতে পারবে। এবং সেই পর্যায়টা নিয়ে তাদের থাকা ভালো, এবং সেটা নিয়ে যদি তারা এগ্রেসিভ রুল প্লে না করে এবং যে কথা বলে অপরাজনীতির চেষ্টা করে, তাহলে তারা মানে অকালেই তাদের মৃত্যু ঘটবে, এই রাজনীতির মৃত্যু ঘটবে। কিন্তু আমরা যদি এখন ভারতের যে বর্তমান রাজনৈতিক দল রয়েছে, যেটাকে আমরা মৌলবাদী দল বলি বা হিন্দুত্ববাদী দল বলি, আশরাফ কায়সার, তারাও তো সংসদে প্রবেশ করতে কত দীর্ঘ, এটাও তো কম দিনের মানে পুরনো দল নয়, দীর্ঘদিন লেগেছে তাদের সংসদে প্রবেশ। প্রথমে 2010টা না 15টা, তারপর আস্তে আস্তে 35-50 এইভাবে এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কেন আমরা এগুলো মানে ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি না? সেই পুরনো প্রশ্ন একেবারে ছোট। আমি একদম সরাসরি আপনাকে বলি, রাজনীতি কিন্তু ধৈর্যের খেলা। আপনি দেখবেন এক সময় বাতাস এত উল্টো থাকে, তখন আপনার টিকে থাকাটাই হচ্ছে চ্যালেঞ্জ। আবার বাতাস এত ভালো আপনার অনুকূলে প্রবাহিত হয়, তখন আপনি ওভারওয়েলমড হয়ে যেতে পারবেন না। গণ অভ্যুত্থান করেছেন মানে আপনাকে জনগণ সরকারে দেখতে চায়, এটি ঠিক না। এমনও হতে পারে গণ অভ্যুত্থানের শক্তিকে আমরা অন্যভাবে
সম্মান এবং সমাদৃত হতে দেখতে চাই, কিন্তু রাজনীতির অঙ্গনে দেখতে চাই না। এটিও কারো মত হতে পারে। তবে আমি কিন্তু মনে করি যে নিজেদের মধ্যে তো মতদ্বৈততা আছে। তরুণদের একটি রাজনৈতিক দল হোক, এটি আমি চাই। এই যে সবকিছু সাদা চুলের হাতে চলে যাচ্ছে, উপদেষ্টা পরিষদ কে কোত্থেকে এলেন আমরা বুঝতেই পারলাম না। 8 তারিখে 15 বছর মাঠে ছিলাম, 5 মাসও আছি, কিন্তু কারা উপদেষ্টা হলেন আপনি খেয়াল করে দেখুন। সমাজটি তো আসলে ভেতর থেকে বদলায়নি। আমরা খুঁজে খুঁজে পদ পদবি এবং বয়স্ক লোক খুঁজে বেড়াই বিভিন্ন সময়। তাদের কারো স্মৃতিশক্তি নাই, কারো শারীরিক শক্তি নাই, যে কারণে সরকারটি এত দুর্বল এবং এত শ্লথ। কাজেই রাজনীতির খেলায় বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি যুক্ত হোক। এবং আপনি মনে রাখবেন যে তারেক রহমান বলছেন বা অন্য অনেকেই দাবি করছেন একটি জাতীয় সরকার হবে। তো জাতীয় সরকারে তো সব দলের অংশগ্রহণের সুযোগ আছে। আপনি এমনকি আনুপাতিক হারেও হতে পারে, আপনি আসন অত না পেলেও আপনার প্রতিনিধিত্ব থাকতে পারে। এই সব সম্ভাবনাকে আমাদের মনে রাখতে হবে যে ফ্যাসিজমের বাইরে গিয়ে একটি গণতান্ত্রিক শাসনের প্রতি শ্রদ্ধাশীল মানুষজন যেন রাজনীতিতে থাকে। হঠকারীদের জায়গা কিন্তু নাই। শেখ হাসিনার পরিণতির জন্য তার হঠকারিতা এবং দুর্ব্যবহার কিন্তু ভয়ঙ্করভাবে দায়ী। অনেক আমি ধন্যবাদ। শেষ কথাটা বলতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একেবারে স্পষ্টই বলেছেন যে আমরা যদি সরকার পরিচালনার ভার পাই, তাহলে আমরা সত্যিকার অর্থে যে সংস্কারগুলি মানুষ চায়, যেটা করা দরকার, 31 দফার মাধ্যমে সেটা করব এবং আমরা জাতীয় সরকারও গঠন করব। এবং জাতীয় সরকারে যারা যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে নিয়েই আমরা ইনশাআল্লাহ জাতীয় সরকার গঠন করব। অনেক ধন্যবাদ রশিদুজ্জামান মিল্লাত, ধন্যবাদ আশরাফ কায়সার। আপনাকে দর্শক শেষ করছি, যেটা আলোচনায় বেরিয়ে এলো যে আবার যেন কোনো হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না যাই। আমরা নতুন করে কোনো ফ্যাসিবাদের সূত্রপাত ঘটাচ্ছি কিনা সেটাও আমাদের বিবেচ্য বিষয়। ভালো থাকুন, শুভরাত্রি।